নমস্কার, কেমন আছেন সবাই? নাথ লাইফ ডায়েরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকেই আমাদের নিউ ইয়র্কের শেষ দিন, অর্থাৎ আগামীকাল আমাদের নিউ ইয়র্ক থেকে হিউস্টন ফিরে যাওয়ার ফ্লাইটের টিকিট। সত্যি বলতে আজকের দিনটির জন্য আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে আজকে আমরা কি করব না। তার কারণ আগে আমরা এতটাই ঘুরেছি যে আমরা ভেবেছিলাম যে আজকের দিনটা একটু প্যাকিং করব, কি রিল্যাক্স করব। তারপরে দেখলাম যে আমাদের সমস্ত কাজ প্রায় হয়েই গেছে, তো ভাবলাম কেন ফালতু ঘরে বসে থাকবো, আশেপাশে কোথাও থেকে একটু ঘুরেই আসি। এর আগে তো আমরা নিউ ইয়র্কের মোটামুটি বিখ্যাত জায়গাগুলো ঘুরলাম, যেমন স্ট্যাচু অফ লিবার্টি, এজ, টাইম স্কোয়ার, অর্থাৎ এই জায়গাগুলোর নাম আমরা মোটামুটি আগে থেকেই জানতাম বা শুনেছি। বাট আমরা এখন গুগল করতে বসলাম যে কোথায় আশেপাশে যাওয়া যায়। তারপরে গুগল করতে করতে দেখলাম টাইম স্কোয়ারের কাছে ইন্ট্রেপিড নামে একটি স্পেস অ্যান্ড এয়ার মিউজিয়াম রয়েছে। আমাদের গ্রুপের সকলেরই স্পেস মিউজিয়ামের ওপর একটা আগ্রহ ছিল, তাই ভাবলাম এটাকে মিস না করে এখান থেকে ঘুরে আসা যাক। সেই প্ল্যান মাফিক আমরা পৌঁছে গেলাম ইন্ট্রেপিড মিউজিয়ামে। এই মিউজিয়ামটিতে প্রবেশ মূল্য ছিল 13 থেকে 64 বছরের লোকজনদের, অর্থাৎ বড়দের জন্য $38, যা ইন্ডিয়ান কারেন্সিতে 3235 টাকা মতো, আর 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য $28, অর্থাৎ যা ইন্ডিয়ান কারেন্সিতে 2384 টাকা মতো, আর 4 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি। এই ইন্ট্রেপিড মিউজিয়ামটি মূলত এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম নামেই পরিচিত, আর এটির অবস্থান হচ্ছে হাডসন নদীর তীরে। আমি যতটা পারছি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মিউজিয়ামের ভেতরটি। এদেশের একটা ভালো জিনিস কি জানেন, যতই বিখ্যাত জায়গা হোক আর চার্চ হোক আর মিউজিয়াম হোক না কেন, আপনাকে ক্যামেরা করতে এরা বাধা দেয় না। আমাদের দেশে যেমন কোনো একটা বিখ্যাত জায়গাতে গেলে আপনাদেরকে ফোন অ্যালাউ করে না, ছবি তুলতে দেয় না, এদেশে কিন্তু সেই ব্যাপারটা নেই। তাই আমরা সব জায়গায় গিয়ে অবাধে ভিডিও, ফটো সব কিছু তুলতে পারি। এখন আপনারা যে জায়গাটি দেখছেন, অর্থাৎ মিউজিয়ামের ভেতরটি, এটিতে আসলে প্রদর্শন করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানবাহী যুদ্ধজাহাজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1979 সালে, কিন্তু ওপেনিং হয়েছিল 1982 সালের 3 আগস্ট। সকলকে বোঝানোর জন্য সুন্দর করে ব্যবস্থা করা রয়েছে এখানে, যে কী রকম বেডে এনারা শুতেন, কীরকমভাবে এনারা থাকতেন, এবং এমার্জেন্সি ম্যানেজমেন্টের সময় কীরকমভাবে ফোন করে একে অপরকে ডাকতেন। আমি যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, বাট চোখের সামনে না দেখলে হয়তো সবটা বোঝা সম্ভব নয়। এই দেখুন, এটা হচ্ছে একটা বিছানা, এটা হচ্ছে ফোন। এরমভাবেই তখনকার দিনের যুদ্ধের অংশগ্রহণকারী মানুষরা বাস করতেন। এই যে এখানে উনি সমস্ত বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে কীভাবে যুদ্ধের আগে এখানে সমস্ত প্রিপারেশন নেওয়া হতো, কীরকমভাবে খাওয়া দাওয়া হতো, কীরকম লাইফস্টাইল ছিল। Watch films from World War II and after against the Turkish. So there were 100 men on board, no women in those days. All men. Today they mixed them. And everyone here was a volunteer. You come looking for work, they don't come looking for you to join. Because you need a special person, psychological, that can stay with you. Further ahead you have kitchens where they ate, they cooked, and where they slept, and also torpedoes. You're welcome. Have a nice day. এখানে সংগ্রহের বেশিরভাগ অংশই কিন্তু বিমান নিয়ে গঠিত, যার মধ্যে অনেকগুলো জিনিস মার্কিন সশস্ত্র বাহিনী ব্যবহার করতেন। এই জায়গাটা দেখেছেন কি পরিমাণ সংকীর্ণ? এই সংকীর্ণ জায়গার মধ্যেই কিন্তু তখনকার দিনের সেনাবাহিনী বা লোকজন যারা যুদ্ধে অংশগ্রহণ করতেন, এরকমভাবেই তারা শুতেন, এরকমভাবেই তাদের জীবনযাপন চলতো। বছরের পর বছর ধরে এরকমভাবে জাহাজের ভেতরেই তারা থাকতেন। এই যে ফাইনালি আমরা বাইরেটাই বেরিয়ে এলাম, এটা হচ্ছে মিউজিয়ামের বাইরেটা, আর এটাই হচ্ছে সেই হাডসন রিভার। কি অপূর্ব যে লাগছে চারিদিকটা দেখতে। আমার এমনিতেই জলাশয় খুব ভাল লাগে, আর এদেশের জলাশয়গুলো না ভীষণ পরিষ্কার, সে নদীই হোক আর সমুদ্রই হোক, আমার ভীষণ ভালো লাগে দেখতে এগুলো। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা জানতে পারলাম যে ওপরে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব জায়গাতেই এরকম বিভিন্ন রকম দেখার জায়গা রয়েছে। এতক্ষণ তো আমরা জলজাহাজ দেখলাম, এবারে আমরা উড়োজাহাজ দেখব। এই নদীর ধারে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে আরেকটু ঠান্ডা হাওয়া খেয়ে তারপরে আমরা গেলাম লিফটের উদ্দেশ্যে। এখান থেকে দুপা হেঁটেই ছিল লিফট, এবং সেই লিফটের মধ্যে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব কিছুর অপশান ছিল। এই যে এখন আমরা লিফটের ওপর উঠে পড়েছি, এবারে আমরা ফার্স্ট যাব থার্ড ফ্লোর। আর এই থার্ড ফ্লোর থেকে এই ছিল ভিউ, কি সুন্দর দেখতে লাগছে দেখুন চারিদিকটা। এখন ঘড়িতে সময় প্রায় বিকেল 4:30।
আর এত সুন্দর দেখতে লাগছে, ঠিক যেন মনে হচ্ছে কোনো ফিল্মের সেটে আমরা বসে রয়েছি। আমরা এখানে বেশ কয়েকটি রিলও বানিয়েছি, অপূর্ব লাগছিল ব্যাকগ্রাউন্ডটা দেখতে, চারিদিকটা দেখতে। আর এই যে এই ওপর থেকে এখন আমরা দেখতে পাচ্ছি হাডসন রিভারকেও। আর এই যে এই দেখুন, আমরা বললাম না এবার আমরা উড়োজাহাজ দেখব, তো এই হচ্ছে সেই উড়োজাহাজ। এরপরে আমরা এখান থেকে ওই যে ওই উড়োজাহাজটি ওর ভেতরের দিকে যাব। এই যে এইটা হচ্ছে সেই এন্ট্রান্স গেট। এবার এই উড়োজাহাজের ভেতরে আমরা যাব। এই যে এই উড়োজাহাজের ভেতরে আমরা চলে এসেছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে সব কিছু। বাট এই মিউজিয়ামের ভেতরে সেরকম বিশাল কিছু সংরক্ষণ করা নেই। আগে আপনাদেরকে যেটা দেখালাম যে জলজাহাজের ভেতরে সমস্ত কিছু, যেমন বেড থেকে শুরু করে তাদের বাথরুম, তাদের বেসিন, সমস্ত কিছু রাখা ছিল, যে একটা পরিষ্কার আমরা ধারণা পাচ্ছিলাম। এখানে সেরকম কিছু নেই, জাস্ট একটা উড়োজাহাজ আছে আর স্ক্রিনের মধ্যে কিছু দেওয়া আছে যার মাধ্যমে আমরা কিছু জানতে পারবো। এখানে আর সেরকম দেখার সত্যি বলতে কিছু নেই। আমরা যা ছিল মোটামুটি সমস্ত এক্সপ্লোর করেছি, দেখেছি, প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি। বাট এবার আমাদেরকে হোটেলের উদ্দেশ্যে রওনা হতে হবে। আর বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডাটাও বেশি বাড়ছে। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6টা। তো দেখুন পুরো সন্ধ্যে লেগে গেছে। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি, কারণ কাল আমাদের হিউস্টন ফিরে যাওয়ার দিন। গতকাল আমরা হোটেলে ফিরে সমস্ত লাগেজ প্যাকিং করে নিয়ে আজকে সকাল সকাল রওনা হয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আগের ভিডিওয়ে আপনাদের বলেছিলাম যে আমরা নিউ জার্সির একটা হোটেলে ছিলাম, তো সেই নিউ জার্সির হোটেল থেকে এখন আমরা চলেছি নিউ ইয়র্ক এয়ারপোর্টের উদ্দেশ্যে, যেটার জন্য প্রায় আমাদের সময় লেগেছিল 2.5 ঘন্টা মতো ক্যাবে। আজ প্রায় 7 দিন হতে চললো ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক সমস্ত ঘুরলাম, সবাই একসাথে থাকলাম, আবার ব্যাক টু হিউস্টন, আবার সেই আগের লাইফে ফিরে যাওয়া। ঠিক আছে, ফিরে তো যেতেই হবে, কিন্তু এই ট্রিপটা সারা জীবন মনে থাকবে। বিয়ের পরে পরেই আমেরিকার মতো একটা দেশ আসা, এবং শুধু তাই নয়, হানিমুনে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ঘোরা, আমি সত্যিই নিজেকে খুব লাকি মনে করি। ক্যাবের ভেতর থেকে চারিদিকটা দেখতে কিন্তু বেশ অপূর্ব সুন্দর লাগছিল। এখন ঘড়িতে সময় সকাল 11টা আর আমাদের ফ্লাইট ছিল বিকেল 5টায়। মোটামুটি একটু হালকা খাবার দাবার খেয়েই আমরা বেরিয়েছিলাম। এয়ারপোর্টে গিয়ে হয়তো আর কিছু খাবার দাবার খেতে হতে পারে, আর সেই মতোই প্ল্যান করে আমরা বেরিয়েছি সবাই মিলে। এয়ারপোর্টে গিয়ে খিদে পেলে ওখানে পিৎজা, আইসক্রিম এসব কিনে খেয়ে নেব, আর বাড়িতে চা, বিস্কিট, পোহা এসব খেয়ে আমরা বেরিয়েছি। ও হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, এদেশে বাইরের খাবার দাবার কিন্তু আমার একদমই খেতে ভালো লাগে না, একদম টেস্টি হয় না। তাই আমার জন্য এদেশে বাইরে খাবার খাওয়া মানে একটু ডিফিকাল্ট ব্যাপার। কিন্তু তাও যখন কোনো উপায় থাকে না, সবসময় তো আর বাড়ি থেকে খাবার ক্যারি করা সম্ভব হয় না, যখন উপায় থাকে না তখন বাইরে এই টুকটাক পিৎজা, বার্গার এসব কিনে খাই, কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। আজ তো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রি 10টা, 10:30 বেজেই যাবে। তো যাই হোক, দেখুন গল্প করতে করতে প্রায় আমরা এয়ারপোর্টের কাছে একদম চলে এসেছি। এবার আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকবো, ক্যাব থেকে নেমে সমস্ত লাগেজপত্র সব কিছু নামিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। এয়ারপোর্টের ভেতরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। একটি ক্রিসমাস ট্রি রয়েছে, আমাদের সকলের প্রিয় সান্টা রয়েছেন, খুব ভালো লাগছে দেখতে চারিদিকটা। এখন ঘড়িতে সময় দুপুর 2টো আর আমাদের ফ্লাইট রয়েছে বিকেল 5টা। এখনও আমাদের কিছুই সিকিউরিটি চেক ইন করা বা ক্যারি অন লাগেজ দেওয়া কিছুই হয়ে ওঠেনি। আর এই যে এই সুন্দর ছোট্ট টেডি বেয়ারটা, এটা আমি গিফট পেয়েছি। এখানে যত সবাই বাচ্চা ছিল সবাই একটা করে টেডি বেয়ার গিফট পেয়েছে, তার সাথে আমাকেও হয়তো বাচ্চা হিসেবে কাউন্ট করে আমাকেও এটা গিফট করা হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে আমি সবাইকে একটু একটু করে তোলার চেষ্টা করছি ভিডিওতে। এই তো এই আজকের দিনটাই, তারপর জানি না আবার কবে দেখা হবে। আর এই যে অর্ণব এত টায়ার্ড যে বসে বসে ঘুমাচ্ছে। যাই হোক, ফাইনালি আমাদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট, ক্যারি অন লাগেজ দেওয়াও কমপ্লিট, এবং আমরা যথারীতি ফ্লাইটে উঠে গেছি। এবং দুজনের মধ্যে উইন্ডো সিটটায় সবসময় আমিই বসি, তাই অ্যাজ ইউজুয়াল উইন্ডো সিটে আমি বসে পড়েছি। আর দেখুন ফ্লাইট চলতেও শুরু করে দিয়েছে। নিউ ইয়র্ক থেকে হিউস্টনের ডিস্টেন্স কিন্তু অনেকটা। আমাদের টোটাল এখন জার্নি করতে হবে 4 ঘন্টা, মানে নিউ ইয়র্ক থেকে হিউস্টন 4 ঘন্টা ফ্লাইট। আর আমাদের এই ফ্লাইটের জন্য ভাড়া পড়েছিল পার হেড $220, মানে যা ইন্ডিয়ান কারেন্সিতে 18,608 টাকা প্রায়। এবার দেখুন ফ্লাইটটা আস্তে আস্তে ওপরে উঠছে, আর যত ওপরে উঠছে কি অপূর্ব লাগছে নিচটা দেখতে। নিচে জলাশয় আর গোটা নিউ ইয়র্ক শহরটাকে আমরা দেখতে পাচ্ছি।
আমি তো এর মধ্যে থেকে ওপর থেকে স্ট্যাচু অফ লিবার্টিকে খোঁজার চেষ্টা করছিলাম, যাই হোক দেখতে পাইনি, কিন্তু কি সুন্দর লাগছে দেখুন দেখতে। এদেশে একটা ব্যাপার লক্ষ্য করলাম, জানি না কেন আমাদের দেশে যেমন ফ্লাইটটা ওপরে উঠে গেলে একদম ওপরে যখন উঠে যায় কিছুই দেখা যায় না, কিন্তু এদেশেও একদম ওপরে উঠে গেলেও কিন্তু একটু একটু মেঘের আড়াল থেকে নিচেরটা দেখা যায়, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। এখন দেখুন মেঘগুলো কি সুন্দর দেখতে লাগছে। এখন প্রায় সূর্য ডোবার সময় হয়েও এসেছে, ঘড়িতে এখন সময় বিকেল 5:30, তো প্রায় সূর্য ডোবার সময় এখন হয়ে এসেছে। কি দারুণ লাগছে দেখুন মেঘগুলোকে দেখতে। আর ওই যে আপনাদের একটু আগে বললাম না যে মেঘের আড়াল থেকেও নিচের শহরটাকে দেখা যায়, দেখুন আপনাদের হয়তো দেখাতে পারছি নিচের শহরটা কি সুন্দর দেখতে লাগছে, গোটা নিউ ইয়র্কটা। তো এদেশে যতবার এখনো অবধি ফ্লাইটে উঠলাম এটা দেখলাম যে আমাদের দেশের মতো নয়, একদম উপরে উঠে গেলেও মেঘের ফাঁক ফাঁক থেকে কিন্তু শহরটাকে দেখা যায়, সেটা রাত্রেই হোক আর দিনের বেলাই হোক, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। এই কারণেই এদেশের ডোমেস্টিক ফ্লাইটে ওঠার পর মনে হয় যে এদেশের ফ্লাইটে উইন্ডো সিট পাওয়াটা ভাগ্যের ব্যাপার, কারণ ভিউটা সত্যিই সুন্দর। কিন্তু আমাদের দেশের উইন্ডো সিট বলতে শুধু ওপরে ওঠারটুকু আর নিচের নামারটুকুই ভালো লাগে, তাছাড়া ওপরে উঠে গেলে আর এরকমভাবে দেখা যায় না নিচেরটা। যাই হোক ফাইনালি আমরা হিউস্টন পৌঁছে গেছি, এবং দেখুন হিউস্টন শহরটাকেও কি সুন্দর সাজিয়েছে। এখন ঘড়িতে সময় রাত্রি 10টা, আমরা একটা ক্যাব বুক করেছি, এখন চলেছি আমাদের অ্যাপার্টমেন্টের দিকে। আর এই লাইটিংগুলো এত ভালো লাগছে দেখতে, আমি লোভ সামলাতে না পেরে ভিডিও করছি। যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের আবার একটি সুন্দর ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।